আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াত অনেকটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। এই মুখোমুখি অবস্থানের সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে জামায়াতের লোগো। জামায়াত তাদের লোগো পরিবর্তন করেছে। ২০১৬ সালে একবার জামায়াত লোগো পরিবর্তন করেছে এবং এখন নতুন করে আবার লোগো পরিবর্তনের চেষ্টা করেছিল কিংবা পরিবর্তন করে আবার সেটি থেকে তারা সরে এসেছে। এখন ঘটনা হচ্ছে তাহলে এখানে বিএনপি জামাতের মুখোমুখি অবস্থান কেন? বিএনপির জামাতের মুখোমুখি অবস্থান আমরা দেখতে পেলাম যখন জামায়াত তাদের লোগো পরিবর্তন করলো। জামাতের লোগোতে একামতে দিন লিখা ছিল এবং আল্লাহু শব্দটা আরবিতে লিখা ছিল। এখন নতুন যে লোগোটি আমরা দেখেছিলাম গতকাল, সেখানে দেখেছি জামায়াত তাদের লোগোতে কোরআনের একটা ছাপ দিয়েছে কিংবা দৃশ্যমান এরকম কোরআন অথবা বই উল্লেখ করেছে, কলম উল্লেখ করেছে, তারপরে হচ্ছে ওখানে লাল সবুজ রয়েছে। এসব বিষয় দিয়ে তারা হয়তো খুলাসা করবে কি কি বুঝিয়েছে। এই যখন অবস্থা, তখন দেখা গেল বিএনপি এটার বেশ সমালোচনা করেছে যে জামায়াত একামতে দিন তারা সরাই ফেলছে, তারা আরবি অক্ষর আল্লাহু সেটি সরাই ফেলছে। কিন্তু জামায়াতের পক্ষ থেকে এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। মূলত হচ্ছে যে এক একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব লোগো থাকবে। জামায়াত ২০১৬ সালে যেটা করেছে যে শুধুমাত্র তাদের নাম বাংলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম এরকম নাম সর্বস্ব একটা লোগো করেছিল তারা। এখন সেটি পরিবর্তন করে একটু মডিফাই করে এটা করেছে। হয়তো এটাও চূড়ান্ত নয় বলে আজকে তারা আবার সেটা সরাই ফেলছে। এটা প্রকাশ হয়েছিল গতকাল স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার সময়, যখন জামাতের আমির তিনি সাক্ষাৎ করেছিলেন তখন, বা জামাতের আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছিলেন তখন এটা ছবিতে আসে বা ভিডিওতে আসে। আজকে যখন আবার ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বা ভুটানের রাষ্ট্রদূত যখন জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, সেখানে দেখা গেল যে ওই লোগোটা নেই। তার মানে হচ্ছে জামায়াত এটা চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করেনি এই লোগোর ব্যাপারে। তারপরে এত সমালোচনা আলোচনা। বিএনপি সমালোচনা হয়তো রাজনৈতিক ফায়দার জন্য করেছে, সেটা কতটুকু ফায়দা হবে সেটা জানি না। তবে কিছু বাম নেতা বা বাম বিশ্লেষক তারা বলছেন যে জামায়াত তাদের লোগো থেকে আল্লাহ সরাই ফেলছে। এতদিন যারা বলল যে জামায়াত হচ্ছে ইসলামিক দল, বাংলাদেশ ইসলাম কায়েম সম্ভব না, লোগো রাখা যাবে না, ইসলামিক নামে রাজনীতি করা যাবে না, এটা উচিত না, এরকম বললো। আজকে যখন জামায়াত তার লোগো পরিবর্তন করে একটু আধুনিক করলো, সেই আধুনিকতাতেও এখন বামরা বলছে এটা কি করলো জামায়াত। তার মানে আসলে এই বাম যারা বিশ্লেষক বা বাম যারা রাজনৈতিক বিশ্লেষক অথবা বাম রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বা তথাকথিত বুদ্ধিজীবী, তারা আসলে চায়টা কি, তারা কি চায় সেটি তারা নিজেও জানে না, তারা পরিষ্কার করতে পারবে না। এখন ঘটনা হচ্ছে জামায়াতের লোগো কিংবা বিএনপির লোগো, নিজস্ব রাজনৈতিক লোগো, এটা কে কার লোগো পরিবর্তন করবে, কেমন রাখবে, একান্ত তার ব্যক্তিগত বিষয়। কিন্তু এটা নিয়ে রাজনীতিকরণের কারণে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো অনেকটা আড়াল হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমরা দেখতে পেলাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, রাজনৈতিক দল, তাদের সঙ্গে যে কথোপকথন করেছিলেন, ফোনালাপ করেছিলেন আগস্টের গণঅভ্যুত্থানের সময়, সেখানে তিনি কি পরিমাণ নির্মম ছিলেন। তারপরে এক ধরনের বলা যায় যে গণহত্যার যে তিনি কিভাবে বলে যাচ্ছেন, কিভাবে গণহত্যা করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন বা নির্দেশনা দিচ্ছেন, এসব কেউ প্রচার করছে না। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে সেগুলো ছোট ছোট করে ক্লিপ দিয়ে তারা প্রচার করছেন, কিন্তু এগুলো কেউ শেয়ার করছে না কিংবা নিজস্ব টাইমলাইনে দিচ্ছে না। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটি বাংলাদেশে করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে যখন এসব অডিও তারা উপস্থাপন করছেন, সেখান থেকে বিভিন্ন মিডিয়াতে দেওয়া হচ্ছে, মিডিয়াগুলো ছোট ছোট আকারে প্রকাশ করছে, কিন্তু মানুষ এগুলো নিয়ে কথা বলছে না। অথচ ওই সকল ফোনালাপে শেখ হাসিনা, তার রাজনৈতিক সহযোগী এবং সাবেক সেনা কর্মকর্তারা এবং বাংলাদেশের বিভিন্ন আমলারা কিভাবে সহযোগিতা করছে শেখ হাসিনাকে, এবং কিভাবে তারা মানুষকে হত্যার জন্য, মানুষের উপর নির্যাতনের জন্য নির্দেশনা দিচ্ছে, এসব তারা কেউ প্রচার করছে না। এই অপ্রয়োজনীয় জিনিস, কার লোগো কিভাবে রেখেছে, কার লোগো কি করেছে, এগুলাতে মানুষ মজে আছে, অথচ গুরুত্বপূর্ণ বিষয়টা এখনো প্রচার করছে না। এখনো যারা আওয়ামী লীগকে পছন্দ করে কিংবা শেখ হাসিনাকে এখনো যারা দেবতা মানে, তাদের কাছে পৌঁছে যাওয়া উচিত ছিল যে দেখেন আপনার শেখ হাসিনা কিভাবে মানুষকে গুলি করার জন্য নির্দেশ দিয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছে, আপনি আপনার নিজের কানে শুনুন।
এগুলো তো প্রচার করতে হবে। এগুলো প্রচার না করে কার লোগো কি করেছে, কে কোন বক্তব্য দিয়েছে, কে 300টা আসন পাবে, কে 300টা আসন পাবে না, কে 200টা আসন পাবে, কে 100টা আসন পাবে, কার প্রতীক কি হবে, এগুলো নিয়ে পড়ে আছে। এগুলো হচ্ছে একান্ত ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। একটি রাজনৈতিক দল সে তো চাইবে আমি 300টা আসনে জিততে। বিএনপি কখনো বলবে না জামাত 300টা আসন জিতবে, সে বলবে আমি জিতবো। জামাতও কখনো বলবে না বিএনপি 300 আসন জিতবে, জামাত বলবে আমি 300টা আসন জিতবো। ছোট ছোট দল যারা আছে, যারা একটা আসন জিতার মতো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো জনসমর্থন দেখছি না, তারাও বলবে আমি জিততে চাই, ক্ষমতা আসতে চাই। এটাই স্বাভাবিক। সে যদি এটা না বলে তাকে মানুষ ভোট দেবে কেন? বাংলাদেশের মানুষ একটা বিষয়, ভোটাধিকার প্রয়োগের সময় একটা বিষয় খেয়াল রাখে যে আমার ভোটটা কি নষ্ট হচ্ছে, আমি যাকে দিচ্ছি সে কি জিততে পারবে, এটা তারা চিন্তা করে। সেই অনুযায়ী প্রার্থী যারা তারা বলে না আমি তো জিতবো। এটা কেন বলে? যাতে করে তাকে ভোট দেয় এবং সে জিতেও যেতে পারে। অসম্ভব তো কিছু না। সুতরাং সবাই বলবে 300 আসন পাবে, এটা নিয়ে তো কথা বলার দরকার নেই। নিজের প্রচারণা করেন, নিজ দলের গুণাবলী যেগুলো আছে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করেন, কি করবেন জিতলে সেগুলো উপস্থাপন করেন। এগুলো না করে একে অন্য দলের প্রতি পেছনে লেগে আছেন, এসব কিন্তু বাঞ্ছনীয় নয়। তাছাড়া আওয়ামী লীগের যে অপকর্মগুলো, শেখ হাসিনার যে অপরাধসমূহ, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করার এখনই সময়। যদি এখন করতে না পারেন, আগামীতে সবাই অপরাধী হিসেবেই চিহ্নিত হবেন। আর যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, অপরাধী এইসব তারা এইসব কাজকে তারা অপরাধ হিসেবে চিহ্নিত করে সবার বিচার করবে, এটা নিশ্চিন্তে থাকুন। আল্লাহ হাফিজ।